বোঝা যাচ্ছে? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমি একটা গ্রুপে লিংকটা শেয়ার করে আসি। একটা মিনিট আপনারা থাকবেন আমার সাথে। আচ্ছা, কোন একটি লক্ষণের সাদৃশ্যে যতগুলো ঔষধ রয়েছে সবগুলোর নাম তৎক্ষণাৎ মনে থাকে না আমাদের। অর্থাৎ আমাদের কাছে যখন কোন রোগী আসে কোন সমস্যা নিয়ে, রোগীর সে সমস্যার যে কয়টি ওষুধ রয়েছে তা সেই মুহূর্তে আমাদের মনে থাকে না, আর মনে না থাকাটাই স্বাভাবিক। অসংখ্য লক্ষণ রয়েছে, এটা মনে রাখাও সম্ভব না আমাদের। কারণ হোমিওপ্যাথিতে যে কোনো রোগের নামে বা যে কোনো সমস্যার বিপরীতে অনেক ঔষধ রয়েছে। যেমন মাথা ব্যথা প্রায় ৩১৩টির অধিক ওষুধ রয়েছে। আবার যদি বলি রোগীর মাথায় জ্বালাকর ব্যথা, ঠিক সেই সময় ওষুধের তালিকা আবার বদলে যায়। আবার সেই সাথে যখন বলি মাথায় জ্বালাকর ব্যথা ঋতুস্রাবের সময় দেখা দেয়, তখনও আবার ওষুধের তালিকা বদলে যায়। আর এটাই হচ্ছে আমাদের হোমিওপ্যাথি, দুঃসাধ্য সাধন করা, মানে মহাসমুদ্র, যেটা আমার বাবা বলে থাকে। এখন তাহলে আপনারাই বলেন, রোগীর যে কোনো সমস্যার ওষুধ যখন তখন একজন চিকিৎসকের মনে থাকাটা কি অস্বাভাবিক নয়? রোগীর সমস্যার ঔষধ আমার মনে থাকে না, এই কারণে আমরা রেপার্টরি শিখি। আবার রোগীলিপি করার জন্য আমরা রেপার্টরি শিখি। হোমিওপ্যাথিতে আদর্শ রোগীলিপি করতে হলে আমাকে আগে জানতে হবে রোগীর সমস্যা কি এবং রোগীর লক্ষণই বা কি। তা না হলে হোমিওপ্যাথিতে আদর্শ রোগীলিপি করা যাবে না। রোগীলিপিতে রোগের এবং রোগীর সমস্যার যা জানতে হবে এই বিষয়ে হোমিওপ্যাথিতে কোনো গ্রন্থ নেই যে গ্রন্থ দেখে আমরা রোগীলিপি শিখতে পারি। একেবারে নাই বললেও ভুল হবে, কারণ রেপার্টরি তার কিছুটা হলো চাহিদা পূরণ করছে। যেমন আপনি ডায়রিয়া রোগীর রোগীলিপি করবেন, রেপার্টরিতে ডায়রিয়ার সাবরুব্রিক দেখবেন, তাহলে জানতে পারবেন এই রোগের উৎপত্তির কারণ, গন্ধ, বর্ণ, পরিমাণ, যাদের যে অবস্থায় ডায়রিয়াটা দেখা দিয়েছে, কোন কোন রোগের সঙ্গে এই রোগ হয়, এই রোগ কখন এবং কি করলে বাড়ে কমে। এছাড়াও আরো জানতে পারবেন রোগীর পিপাসা, জিহ্বা লালা, ক্ষুধা, খাদ্য, বায়ু নিঃসরণ, ঘুম, মল, প্রস্রাব, ঘাম, স্বপ্ন, শীত কাতর নাকি গরম কাতর, কোন আঘাতের প্রভাব আছে কিনা, যৌন জীবন এর ক্ষেত্রে পুরুষ যৌন জীবন, মহিলা যৌন জীবন, ঋতুস্রাব, শ্বেত প্রদর, মন, রোগ চাপা পড়ার কুফল, এমনকি রোগীলিপিতে যা যা দরকার সবকিছু জানতে পারবো আমরা রেপার্টরিতে। এই জন্য আমরা রেপার্টরি পড়ি রোগীলিপি শেখার জন্য। আচ্ছা, যতটুকু বলছি এতটুকুতে ক্লিয়ার তো? আমরা কেন আমরা রেপার্টরি শিখবো এটা তো আমাদের আগে জানতে হবে, তাই না? কেন রেপার্টরিটা শিখবো আমরা? আচ্ছা, নতুনদের মধ্যে কেউ সাউন্ড দেন, কেন আমরা রেপার্টরি শিখবো? মোটামুটি কি বুঝতে পেরেছি? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা রেপার্টরির সংজ্ঞাটা একটু জানি। হোমিওপ্যাথিক রেপার্টরি হচ্ছে সেই গ্রন্থ যে গ্রন্থে মানুষের শারীরিক ও মানসিক ভাবে প্রকাশিত প্রায় সকল লক্ষণ সমূহ ইংরেজি বর্ণমালা অনুসারে ওষুধের গুরুত্ব অনুযায়ী লিপিবদ্ধ করা হয়েছে। এটা হচ্ছে রেপার্টরি শিক্ষার কৌশলের 2 নাম্বার স্লাইড। 1 নাম্বার স্লাইডে হচ্ছে কেন আমরা রেপার্টরি শিখবো বিষয়টা আমরা জানছি। আচ্ছা, 3 নাম্বার স্লাইডে আছে রুব্রিক। রুব্রিক কি? রোগীর কষ্টগুলোকে ম্যাটেরিয়া মেডিকাল ভাষায় লক্ষণ বলে। আবার বলছি, রোগীর কষ্টগুলোকে ম্যাটেরিয়া মেডিকাল ভাষায় লক্ষণ বলে, আর রেপার্টরি ভাষায় রোগীর কষ্ট বা সমস্যাগুলোকে রুব্রিক বা শিরোনাম বলে। তাহলে ম্যাটেরিয়া মেডিকাল ভাষায় কি বলে?
আমরা বলি, সাধারণত বলে থাকি যে রুগী এই লক্ষণ নিয়ে আসছে আমার কাছে, এই কারণে আমি পালসেটেলা দিয়েছি। আর রেপার্টরিতে যখন আমরা খুঁজবো তখন কিন্তু লক্ষণ বলে না, এটাকে রুব্রিক বাংলায় শিরোনাম বলে। আর 4 নম্বর স্লাইডে আছে ক্যান্ট রেপার্টরিতে প্রধান রুব্রিক গুলো ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর ও মোটা অক্ষরে লেখা রয়েছে, যেমন পেইন। আচ্ছা, এই শীটটা কি গ্রুপে দেয়া আছে? প্রত্যেকে শীটটা ওপেন করবেন, যদি গ্রুপে দেয়া থাকে প্রত্যেকে শীটটা ওপেন করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, আমি একটু ট্রাই করি স্ক্রিন শেয়ার দেওয়া যায় কিনা। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? একটু সাউন্ড দিবেন। যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। একটু আপনারা স্ক্রিনে চোখ রাখবেন, তাহলে আমি কি, আচ্ছা অনেকে জয়েন করতেছে তো বারবার, স্ক্রিনটা বারবার সরে যাবে। আমরা 4 নম্বর স্লাইডে আছি। আচ্ছা, ক্যান্ট রেপার্টরি প্রধান রুব্রিক সাজানো। ক্যান্ট রেপার্টরিতে প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে প্রধান রুব্রিক গুলো ইংরেজি বর্ণমালা ক্রমে ইংরেজি ডিকশনারি নেয় রয়েছে, এ থেকে জেড পর্যন্ত সাজানো রয়েছে। কোন অধ্যায় যদি ইংরেজি বর্ণমালার শুরুর দিকে কোন বর্ণ দিয়ে, আচ্ছা আমার একটু প্রবলেম হচ্ছে স্ক্রিন শেয়ার দেখে, আপনারা একটু, আমি আপনাদের দিয়ে দিচ্ছি, মানে গ্রুপের থেকে আপনারা একটু করে নেন। এই যে অনেকে জয়েন হচ্ছে তো, এটার কারণে আমার প্রবলেমটা হচ্ছে। আর গ্রুপে দিয়ে দিচ্ছি, প্রত্যেকে গ্রুপ থেকে একটু করে নেন। গ্রুপে সম্ভবত দেওয়া ছিল। স্যার আপনার কাছে কি মানে খালেক খান স্যারের শীটটা দেওয়া আছে না? থাকলে একটু ফরওয়ার্ড করেন, আমার কাছে এই মুহূর্তে আমি দেখতেছি না। আমি তো গ্রুপে দিয়েছি আপু, কয়েকবার দিয়েছি আমি। আবার একটু শেয়ার করেন, প্রত্যেকে পেয়েছে। আবার একটু শেয়ার করেন। আচ্ছা আচ্ছা, 4 নম্বর স্লাইড দেখতেছিলাম আমরা। ক্যান্ট রেপার্টরিতে প্রধান রুব্রিক গুলো ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষরে ও মোটা অক্ষরে লেখা থাকে। প্রত্যেকটা অক্ষরই ইংরেজি বর্ণমালার বড় অক্ষরে ক্যাপিটাল লেটারে থাকবে এবং বোল্ড করা থাকবে। এই যে একটা শীটটা দিয়ে দিয়েছে, আপনারা স্লাইড গুলো 5 লিখা আছে, মানে 5, 2, 5, 3 এইভাবে লিখা আছে, আপনারা একটু দেখে নেন। আচ্ছা, প্রধান রুব্রিক সাজানোর যে নিয়মটা, ক্যান্ট রেপার্টরিতে প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে প্রধান রুব্রিক গুলো ইংরেজি বর্ণমালা ক্রমে বা ডিকশনারি এ থেকে জেড পর্যন্ত সাজানো আছে। কোন অধ্যায় যদি ইংরেজি বর্ণমালার শুরুর দিকের কোন বর্ণ দিয়ে কোন রুব্রিক পেতে চান, তাহলে সেই অধ্যায় প্রথম দিকে খুঁজতে হবে। মানে অ্যাট্রফি এরকম যদি কোনো রুব্রিক খুঁজতে চান, তাহলে এ দিয়ে খুঁজতে হবে। মানে এ বি সি ডি এরকম বর্ণমালা অনুযায়ী ডিকশনারি যেভাবে সাজানো, ক্যান্ট রেপার্টরিটাও ঠিক সেভাবে সাজানো। একটু যদি আপনার রেপার্টরি থাকে আপনাদের কাছে, রেপার্টরিটা যদি বের করেন, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। রেপার্টরির যে শিক্ষার কৌশলটা সবচেয়ে ভালো হয় যে মানে সামনাসামনি বুঝালে, তারপরও আপনারা যে রেপার্টরি থাকলে আপনারা অবশ্যই বুঝবেন।
আর যে জায়গাটাতে না বুঝবেন সেই জায়গাটাতে আমাকে প্রশ্ন করবেন, আমি অবশ্যই শিখাবো। অনলাইনে অনেক অসংখ্য স্টুডেন্ট আলহামদুলিল্লাহ শিখেছে, আমি শিখাতে পেরেছি। আচ্ছা, যদি ইংরেজি বর্ণমালার মাঝের বর্ণ দিয়ে কোন রুব্রিক পেতে চান তাহলে সেই অধ্যায়ের মাঝের দিকেই খুঁজতে হবে। আর যদি ইংরেজি বর্ণমালার শেষের বর্ণ দিয়ে কোন রুব্রিক পেতে চান তাহলে সেই অধ্যায়ের শেষের দিকেই খুঁজতে হবে। এটা হচ্ছে প্রধান রুব্রিকের কথা বললাম। সাব রুব্রিকের কথা বলি, যে রুব্রিক গুলো প্রধান রুব্রিকের নিচে একটু ডান দিকে ভিতরে অবস্থান করে তাকে সাব রুব্রিক বলে। আবারও বলছি, প্রধান রুব্রিকের একটু নিচে থাকবে এবং ডান দিকে একটু ভিতরে থাকবে, আর এরা হচ্ছে সাব রুব্রিক। এগুলো ইংরেজি ছোট অক্ষরে লেখা। সাব রুব্রিক গুলোর একাধিক সাব রুব্রিক থাকতে পারে। আচ্ছা, এখন সাবেরও সাব রুব্রিক আছে। এখন প্রধান রুব্রিকের নিচে যে সাব রুব্রিক গুলা থাকে সেগুলো ইংরেজি বর্ণমালা ক্রমে এ থেকে জেড পর্যন্ত সাজানো থাকে। সাবের সাবগুলো ইংরেজি বর্ণমালার ক্রমে সাজানো। একটু 8 নম্বর স্লাইডটা প্রত্যেকে গ্রুপ থেকে 8 নম্বর স্লাইডটা একটু বের করেন। এখানে দেখেন যে হেড অধ্যায়ের উপরে হেড লেখা আছে। এখন হেড অধ্যায়ের যদি আপনারা পেইনে যান, পেইন রুব্রিকে যান, মানে চাপন বোধ ব্যথা, প্রেসিং, পেইন, পেইন হচ্ছে প্রধান রুব্রিক, প্রেসিং হচ্ছে চাপন বোধ ব্যথা, চাপ দিয়ে ধরে আছে এইরকম ধরনের ব্যথা। এরপরে এটা হচ্ছে প্রধান রুব্রিকের পরে প্রেসিং সাব রুব্রিক। সাবের সাব হচ্ছে এখানে পেইন ফরহেড। এখন এখানে কিন্তু আবার মানে সাব রুব্রিক সাব অঙ্গ চলে আসছে, ফরহেড, ফরহেডে আসছে মানে প্রেসিং, প্রেসিং এর পরে একটু ফরহেডে আবার একটু ভিতরে মর্নিং। চাপন বোধ ব্যথাটা কখন? সকালে। এখন সকালবেলা যদি ব্যথা হয় তাহলে এম দিয়ে শুরু হয়েছে, রাইজিং আফটার, মর্নিং এ মানে ঘুম থেকে ওঠার পরে এমএল। একটু আপনারা কি দেখতে পাচ্ছেন? বের করেছেন 8 নাম্বার স্লাইডটা? সরি, এই স্যারের আব্দুল খালিক খান স্যারের 7 নাম্বার স্লাইডে আছে এটা। 7 নাম্বার স্লাইডটা কি আপনারা বের করেছেন? প্রত্যেকে বের করেছেন? একটু কথা বলবেন, কেউ কথা বলবেন, কেউ কি শুনতে পাচ্ছে না? ওকে, কথা না বললে রেপার্টরি ক্লাস করে মজা নেই আসলে। কতটুকু আপনারা বুঝতে পারছেন? নতুনরা কথা বলবেন, পুরাতনরা না, নতুনরা কথা বলবেন। শুনতে পাচ্ছি আর কি, বুঝতে পারতেছি। যেটা দেখাচ্ছে 7 নম্বর রেপার্টরি নাই তো। আচ্ছা, রেপার্টরি না থাক আপনাদের কাছে, আজকে তো রেপার্টরি খুব একটা প্রয়োজন নাই। রেপার্টরি দ্বিতীয় ক্লাস থেকে প্রয়োজন হবে। এখানে যে রুব্রিক গুলা কিভাবে সাজানো থাকে সেই সাজানোটা যদি আপনারা ইয়েতে গ্রুপে দেওয়া হয়েছে, এই গ্রুপটাতে একটু চোখ বুলে দেখেন তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে কিভাবে সাজানো থাকে। কারণ হেড অফ দ্য গিয়ে পেইন, পেইন একটা রুব্রিক, মানে সাবের সাব আবার জি একজন মিউট করে ফেলেন, সালিমা ম্যাম মিউট করে ফেলেন, লিডার স্যার বলেন কি বলতে যাচ্ছেন। আমাদের যে আমি বলছি এমনি আমাদের আমি একটা স্যারের লাইব্রেরিতে ওনার চেম্বারে মাঝে মাঝে যাই, তো ওনার রেপার্টরি সেকেন্ড রেপার্টরি আমরা মাঝে মাঝে ওইটা যতক্ষণ সময় থাকে আর কি দেখি, সেভাবে আর কি দেখা। আমার নিজের কাছে বইটা নেই আর কি। আচ্ছা, একটু যদি ইয়েটা শিখে ফেলেন, কৌশলটা শিখে ফেলেন, 2-3টা 4-5টা ক্লাসের বেশি প্রয়োজন হয় না। হ্যাঁ ম্যাম, ঠিক আছে, ই করবেন আর কি, ব্যবস্থা দেখি করা যায়। আচ্ছা, রিজা স্যার কি বলছেন? আপনি মিউট করে ফেলেন সেলিমা ম্যাম। রিজা স্যার কি বলছেন একটু বলেন। আপনার কাছে রেপার্টরি বইটা কি আছে? স্যার কাছে কি আছে রেপার্টরি বইটা? আচ্ছা, হৃদয় স্যার আপনার কথা আমি বুঝতে পারছি না।
আপনার কথা মানে কেটে কেটে আসতেছে, বুঝতে পারছি না। একদম বুঝতে পারছি না আপনার কথা। আপনি কেটে দিয়ে আবার ঢুকেন, কেটে দিয়ে আবার ঢুকেন, আমি আপনার কথা একদম বুঝতে পারছি না। আচ্ছা, সাবের সাব রুব্রিক গুলার চিত্রটা আপনারা দেখলে এখন হয়তো একটু মানে এলোমেলো লাগতে পারে বা মানে বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু যখন আপনার ইয়ে করে ফেলতে পারবেন, রুব্রিক খুঁজা মানে একটু একটু শুরু করতে পারবেন, তখনই আপনাদের কাছে এই ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, গ্রেডিং সিস্টেমের যে ইয়েটা পদ্ধতিটা, ক্যান রেপার্টরিতে ঔষধ ও রুব্রিকের গুরুত্ব অনুসারে ওষুধগুলোকে 3টা গ্রেডে সাজানো হয়েছে: ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড। আবার এই গ্রেডের আবার মানও, গাণিতিক মানও দেওয়া হয়েছে। যে ওষুধগুলো প্রথম অক্ষরে বড় হাতে এবং মোটা ও সাধারণভাবে লেখা থাকে এর গাণিতিক মান 3। আর সেকেন্ড গ্রেড যে ওষুধগুলো চিকন ভাবে ইটালিক বা বাঁকা অক্ষরে লেখা থাকে যার গাণিতিক মান 2 থাকে। একটু চিকন ভাবে থাকবে এবং ইটালিক অক্ষরটা যেহেতু অক্ষরটা একটু বাঁকা করে লেখা থাকে, বাঁকা করেই লেখা থাকবে, আর এর গাণিতিক মান থাকবে 2। আর থার্ড গ্রেডে যে ওষুধগুলো স্বাভাবিক অক্ষরে লেখা যার গাণিতিক মান 1 থাকবে, আর এই অক্ষরগুলা কোনো বোল্ড করা থাকবে না, স্বাভাবিকভাবে মানে চিকন করে লেখা থাকবে। আচ্ছা, ক্যান রেপার্টরিতে কয়টা অধ্যায় আছে কে বলতে পারবেন? পুরাতনরা ব্যতীত নতুনদের থেকে জানতে চাচ্ছি, ক্যান রেপার্টরিতে কয়টা অধ্যায় রয়েছে? ম্যাম 37টি অধ্যায় রয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। যারা উত্তর দিয়েছেন প্রত্যেককে ধন্যবাদ। ক্যান রেপার্টরিতে মোট 37টা অধ্যায় রয়েছে। আর ক্যান স্যার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন মনের, মাইন্ডে, যার কারণে মাইন্ড সবার প্রথমে রেখেছেন। তারপর ভার্টিগো, মানে ভার্টিগো ঘুরায়, মাথা ঘুরায়, মানে কি ঘুরায়? মাথা। ভার্টিগো হেড, ভার্টিগোর পরে হেডের একটু নিচে মাথার এখানে যদি একটু নিচে আই, চোখ একটু আমরা কল্পনার মধ্যে রাখি যে মাথাটা কি করে আমাদের ঘুরায়। মানে 2 নাম্বার চ্যাপ্টারটা হচ্ছে ভার্টিগো। হেডের পরে আই দিয়ে আমরা চোখ দিয়ে কি করি? দেখি, আই ভিশন। আবার বলছি, হেডের একটু পরে আই, চোখ দিয়ে আমরা কি করি? চোখের তো একটা কাজ আছে, কাজটা কি? ভিশন। তারপর কি? চোখের পাশে হচ্ছে এয়ার। এটা আমি যারা আমার চেম্বারে এসে শিখে তাদেরকে আমি চিত্র এঁকে শিখাই। আচ্ছা, এয়ার, কান, মানে কানেরও তো একটা কাজ আছে। কানের কাজটা কি? হিয়ারিং, মানে শোনা। মানে কানের পরের চ্যাপ্টারটাই হচ্ছে হিয়ারিং, শোনা। তারপর হচ্ছে নোজ, নাক। একটা মুখের শেপ যদি আমরা আঁকি, তাহলে প্রথমে আমরা হেডের পরে চোখ আঁকলাম, তার চোখ দিয়ে তো আমরা দেখি, ভীষণ দেখা। তারপর চোখ আঁকার পরে কি করলাম? একটা কান আঁকলাম, 2টা কান আঁকলাম, 2 পাশে 2টা কান আঁকলাম। কানের কাজ কি? হিয়ারিং। এখন কান আঁকলাম, এখন নাক দিলাম, নাক আঁকলাম, নোজ। তারপর হচ্ছে এখন যদি না, এই যে আঁকলাম, আঁকার পরে একটা শেপ না দেখে কেমন যেন ছড়ানো ছিটানো লাগে না? এখন আমি জাস্ট বোঝানোর জন্য, অধ্যায়গুলো মনে রাখার জন্য কোনটার পর কোনটা আসবে, এটা আমি কাল্পনিক ভাবে একটা তৈরি করেছি, আপনাদের ভালো নাও লাগতে পারে, জাস্ট মনে রাখার জন্য। তাহলে নোজ, নাক আঁকার পরে একটা ফেসের শেপ দিলাম। এখন ফেসের শেপ দেওয়ার পরে কি হলো? কে কিছু বলতে চাচ্ছেন? সুন্দর লাগছে বোঝানোটা ম্যাম। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এখন ফেসের মধ্যে আমাদের আরো একটু অসম্পূর্ণতা আছে, মাউথ। এখন মুখে ঠোঁটের এটা একটা মুখ গহ্বর বা মাউথ আঁকলাম। এখন এই মাউথের মধ্যে আবার কি আছে? টিপ, দাঁত আছে, দাঁত এঁকে দিলাম। এখন এই যে দাঁত দিয়ে আমরা কি করি? কোনো কিছু খাই,
এখন এই খাবারটা কোন দিক দিয়ে যায়? শর্ট দিয়ে যায়, শর্ট। এখন এক্সটার্নাল শর্টটা তো আঁকলাম, এখন শর্টটা যদি কাপড় দিয়ে ঢেকে না দেই তাহলে কেমন খাপছাড়া কেমন কঙ্কাল ভয়ঙ্কর একটা বিষয় হয়ে যায় না? তাই একটু কাপড় দিয়ে ঢেকে দিলাম এক্সটার্নাল থট। এখন এক্সটার্নাল থট এই মানে খাবারটা যায় কোথায়? স্টোমাকে। এক্সটার্নাল থট তো আমরা মানে কাপড় দিয়ে ঢেকে দিলাম, এখন স্টোমাকে অ্যাবডোমেন। এখন স্টোমাক আঁকার পরে অ্যাবডোমেন প্যাডটাও আমরা একটা কাপড় দিয়ে ঢেকে দিলাম, অ্যাবডোমেন। এখন খাওয়া দাওয়া শেষ। এখন আমাদের তো খাওয়া দাওয়া হজম হয়ে গেলে আমাদের টয়লেটের ব্যাগ আসে। টয়লেটের ব্যাগ আসলে টয়লেটটা আসে কি দিয়ে? রেকটাম দিয়ে। তাহলে রেকটাম, টয়লেটটা বের হয় রেকটাম দিয়ে। রেকটামের পরে চ্যাপ্টার হচ্ছে আমাদের স্টুল। এখন প্রস্রাব করার পর টয়লেট করার পর কিন্তু প্রস্রাব হবেই, কিন্তু প্রতিবার প্রস্রাবের পর কিন্তু টয়লেট হয় না, কিন্তু টয়লেটের পর প্রতিবার আমাদের একটু হলেও প্রস্রাব হয়। এখন প্রস্রাব যে তন্ত্র, এই প্রস্রাবের যে ফাংশন গুলো, এটা 5টা অধ্যায় নিয়ে গঠিত। তার মধ্যে প্রথমে আছে ব্লাডারের কাজ, ব্লাডার। তারপর দুই পাশে দুইটা কিডনিস। আর পুরুষদের প্রোস্টেট গ্ল্যান্ড থাকে, মহিলাদের থাকে না। এটা আমরা যারা নতুন অনেকেই হয়তো বা জানি না, যারা স্টুডেন্ট এবং একদমই নতুন। তাহলে মানে ব্লাডারের পরে কিডনিস। ব্লাডারটা কি? ধরেন একটা ট্যাঙ্কিতে আমরা মানে আমাদের প্রস্রাবটা একটা ট্যাঙ্কির মতো কল্পনা করি। এখন এই যে ট্যাঙ্কি থেকে পানিটা যে আসে ছেঁকে আসে, ওই ছাঁকিটা কি? কিডনিস। আর পুরুষদের প্রোস্টেট গ্ল্যান্ড থাকে, মহিলাদের থাকে না। ইউরেথ্রা, চিকন নাল দিয়ে পানিটা আমরা পাই। মানে যদি আমরা ট্যাঙ্কি ওইভাবে একটু কল্পনা করি, তাহলে ওই যে পানি আসার যে পাইপটা, ওইটাই হচ্ছে মানে প্রস্রাব আসার যে পাইপটা, ওইটাই হচ্ছে ইউরেথ্রা। তারপর ওইটা যে বের হয় ইউরিন। আচ্ছা, এখন প্রস্রাব পায়খানা শেষ। আমাদের ফারুকি স্যার খুব মজা করে বলেন যে এখন প্রস্রাব পায়খানা শেষ, মানে পুরুষ মহিলা একসাথে থাকলে হয় ঝগড়া করবে, না হয় প্রেম ভালোবাসা করবে। এখন পুরুষ তন্ত্র আসছে জেনারেলিয়া, তারপর আসছে মহিলা জেনারেলিয়া ফিমেল। এখন যদি প্রেম ভালোবাসা করে তাহলে ল্যারিংস এন্ড ট্রাকিয়া, শ্বাস প্রশ্বাস কি ওঠানামা করবে। ল্যারিংস এন্ড ট্রাকিয়া রেসপিরেশন, শ্বাসক্রিয়া। তারপর হচ্ছে শ্বাসক্রিয়া। এখন শ্বাসক্রিয়াতে যদি কোনো কিছু একটু বাতাস ঢুকে বা কোনো প্রবলেম হয়, তাহলে আমরা একটু কাশি দেই, কফ। তারপরে চ্যাপ্টারটা হচ্ছে এক্সপেক্টোরেশন, গয়া। যে কফটা যে বের হয় ওটা হচ্ছে এক্সপেক্টোরেশন, গয়া। এখন যে এই যে এক্সপেক্টোরেশনটা আমাদের কি ধরনের হয়, সেই ধরনেরও একটা চ্যাপ্টার আমাদের জ্ঞান রেপার্টরিতে আছে। আচ্ছা, তারপর হচ্ছে চেস্ট, বুকের অংশটা আর ব্যাক পেছনের, আলাদা করে চ্যাপ্টার চেস্ট ব্যাক। তারপর হচ্ছে এক্সট্রিমিটিস। এক্সট্রিমিটিসে আছে হাত এবং পা। এখন হাত পা ছড়াছিটে আমরা কি করি? যখন আমরা ঘুমাইতে যাই, এক্সট্রিমিটিস হাত পা ছড়াছিটে আমরা ঘুমাই, স্লিপ। এক্সট্রিমিটিস এর পরে স্লিপ আসছে। এখন আমরা যখন শুয়ে পড়ি, শুয়ে পড়ার পরে কিন্তু স্বাভাবিক যখন চলাফেরা করি, ওই চলাফেরা থেকে যখন শুয়ে পড়ি তখন কিন্তু আমাদের স্বাভাবিক তাপমাত্রা থেকে আমাদের একটু ঠান্ডা লাগে, তাপমাত্রা চলে আসে শরীরে। তাহলে হাত পা ছড়াছিটে ঘুমাই, এক্সট্রিমিটিস, স্লিপ, পরের চ্যাপ্টার। তারপর হচ্ছে চিল, এক্সট্রিমিটিস, স্লিপ, চিল। আমাদের মানে একটু যদি আমরা কৌশলে মনে রাখার চেষ্টা করি, কৌশলগত কারণেই আমি বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করছি, তা নাহলে আমি 1 থেকে 37টা অধ্যায় বলে ফেলতে পারতাম এক মিনিটে। আচ্ছা, এক্সট্রিমিটিস, স্লিপ, চিল। এখন যখন বেশি শীত লাগবে তখন আমাদের কি? আমাদের জ্বর চলে আসবে, ফিভার। একটু যদি আপনাদের কাছে 9 নাম্বার স্লাইডটা যে শেয়ার করা হয়েছে গ্রুপে, 9 নাম্বার স্লাইডটা যদি বের করেন, দেখেন 37টা অধ্যায় আপনাদের দেখলে আরো বেশি আমার কথার সাথে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। এক্সট্রিমিটিস, স্লিপ, চিল। তারপর হচ্ছে বেশি শীত লাগলে জ্বর চলে আসে, ফিভার। এখন জ্বরটা ছাড়ে কিভাবে?
পাসপিরেশন, ঘাম দিয়ে জ্বরটা, যখন আমাদের অতিরিক্ত জ্বর আসে আবার জ্বরটা যখন ছেড়ে যায় তখন আমাদের শরীরে একটু ঘাম দেয়, পাসপিরেশন, ঘাম। তারপর হচ্ছে এই ঘামটা কোথায় দেয়? চর্মে দেয়, স্কিন। তাহলে আমাদের পাসপিরেশন, স্কিন, ঘামটা চর্মে দেয়। এখন এই যে এতগুলা 36টা চ্যাপ্টারের কথা বললাম, 36 চ্যাপ্টার পরে এখানে যদি কোনো কিছু আমরা না পাই, আমরা গিয়ে খুঁজবো কোথায়? জেনারেটিসে। আমরা গিয়ে খুঁজবো জেনারেটিসে। আচ্ছা, এই যে চ্যাপ্টারের যে বর্ণনাটা দিলাম, আপনাদের কি মানে মনে রাখার জন্য ঠিক আছে কিনা? একটু সাউন্ড দিবেন, মনে রাখতে পারবেন কিনা? যদি একটু মনোযোগ দিয়ে শোনেন, আশা করি শীতটাও যদি আপনাদের চোখের সামনে থাকে, মনে থাকার কথা। এত সুন্দর করে কেউ বুঝে কিনা আমি জানি না। জি রিতা স্যার কি বলেছেন? ম্যাম আপনার বোঝানো সুন্দর হইতেছে, এটা মনে থাকবে আমাদের সহজেই। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এখন আমি আপনাদের মধ্য থেকে এই যে গ্রুপে যে শীট দেওয়া হয়েছে, এই গ্রুপের শীট থেকে দেখে দেখে কেউ একজন বলেন 37টা অধ্যায়। আমি যেভাবে বলেছি এভাবে যদি বলতে পারেন তো আলহামদুলিল্লাহ, না বলতে পারলেও প্রবলেম নাই, একটু বলার চেষ্টা করেন। কেউ একজন বলেন গ্রুপ থেকে 37টা অধ্যায় দেখে দেখে বলেন। রেপার্টরি শুধু লেকচার দেওয়া না, অন্যরাও বলা। জি রিতা স্যার বলতে চাচ্ছেন, বলেন। শুধু ইংলিশে বলতে হবে, কিন্তু এটা বাংলা তো মানে এগুলা শুধু ইংলিশটা বলবো না, আপনি যে আমি তো নেটওয়ার্কের প্রবলেম ছিল, বুঝতে পারি। আচ্ছা, আপনি যেভাবে আপনার পছন্দ, যেভাবে আপনি বলতে চাচ্ছেন বা বলাটাই হচ্ছে কথা। প্রথম 1 নম্বর হলো ভ্যারাইটি, ভার্টিগো, ভার্টিগো। তারপরে 4 নম্বর হলো হেড, আমার জি। আয়ের পরে হলো ভিশন, এরপরে হয় ইয়ার, এর পরে হলো নোজ, নাকের পরে হলো পেস, পেস হলো মুখমণ্ডল যেটা বলা হয় আর কি। আর 10 নাম্বার হলো মাউথ, মুখ। আর 11 নাম্বার হলো তিত, মাউথের পরে হলো তিত মানে দাঁত। আর 12 নাম্বার হলো টুথ। 13 নাম্বার হলো ছট। চট, একটু স্পেলিংটা প্রনাউন্সিয়েশনটা ভালো করে, ছট। এক্সটার্নাল থট। আর 14 নম্বর হলো স্টোমাস। আর 15 নম্বর হলো স্টোমাস এর পরে হয় 15 নম্বর হলো অ্যাবডোমেন। আর 16 নম্বর হলো রেকটাম। আর রেকটামের পরে হলো স্টুল 17 নম্বর। আর 18 নম্বর হলো ব্লাডার, যেটা আমাদের মূত্রথলি যেটা বলা হয় আর কি। আর 19 নম্বর হলো কিডনেস। ঠিক আছে ম্যাডাম? তারপরে জি জি। পোস্টার গ্ল্যান্ড, যেটা মহিলাদের থাকে না, পুরুষ যেটা হলো ইউটেরাস। আর তারপর হলো ইউরিন। আর প্রথম হলো জেনারেলিয়া ফিমেল। 24 নম্বর হলো গ্র্যান্ডুলিয়া ইকোনমি। আর 25 নম্বর হলো লার্নেক্স অ্যান্ড larynx and trachea, larynx and trachea. নম্বর হলো respiration. আর 27 নম্বর হলো cough. ম্যাডাম এটা ক্লিয়ার বোঝায়? expectoration. 29 নম্বর হলো extremities. ঘুমানোর পরে হলো আর ফিভার।
মানে জ্বর। এবার হ্যাঁ 35 নম্বর হলো ফিয়ার্স পার্সপিরেশন। আর 36 হলো generation। জেনারেটিস। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ রিজা স্যার, অনেক চেষ্টা করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অন্য কেউ একজন, নতুন কেউ একজন বলেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, একটু আগ্রহ করে কেউ বলেন। আইভি, আইভি নামে কেউ একজন ঢুকেছেন। আইভি, আপনাকে নাম দেখে নিচ্ছি, আমি একটু নাম দেখে জিজ্ঞেস করি। আইভি, আপনি বলেন 37টা অধ্যায়। আসলে রেপার্টরিটা মানে লেকচার কৌশলটা শেখা পর্যন্ত আপনাদের একটু আমার সাথে যদি বলেন, আপনাদের অনেক উপকার হবে। আইডি থেকে যিনি ঢুকেছেন বলেন। আচ্ছা, উনি রেসপন্স করছে না। শিপ্রা বলেন, শিপ্রা ম্যাম বলেন। ম্যাম সবগুলো তো হবে না একবারে। না, আপনি দেখে দেখে বলবেন, আমি না দেখে বলতে বলছি না। আপনি গ্রুপে যে স্লাইডটা দেওয়া আছে এইটা দেখে দেখে বলবেন। আচ্ছা, সেটা নিয়ে হয়ে গিয়েছেন। আচ্ছা বলো, আচ্ছা বলছেন না যেহেতু, অন্য একজন বলেন। আয়শা, আয়শা নামে যিনি আছেন, আয়শা ম্যাম বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে হচ্ছে মাইন্ড, হ্যাঁ, মাইন্ডের পরে হচ্ছে ভার্টিগো, ভার্টিগোর পরে হচ্ছে মানে মাথা ঘূর্ণন, তারপরে হচ্ছে হেড, হেড হচ্ছে মাথা ঘোরে, তারপরে হেডের নিচে আছে আই, আয়ের নিচে আছে যে ভীষণ দৃষ্টি, আই দিয়ে আমরা দেখি, তারপরে হচ্ছে আমরা শুনি এয়ার, এয়ার, তারপরে হচ্ছে হেয়ারিং, তারপরে হচ্ছে নোজ, তারপর হচ্ছে ফেস, ফেসের পরে হচ্ছে মাউথ, তারপরে হচ্ছে টিথ, টিথের পরে হচ্ছে থ্রট, থ্রটের পরে আছে এক্সটার্নাল থ্রট, তারপরে হচ্ছে আছে স্টোমাক, স্টোমাকের পরে আছে অ্যাবডোমেন, অ্যাবডোমেনের পরে আছে রেকটাম, রেকটামের পরে আছে স্টুল, স্টুলের পরে হচ্ছে ব্লাডার, তারপরে ব্লাডারের পরে আছে কিডনিস, কিডনির পরে আছে পোস্টারেট গ্ল্যান্ড, তারপরে আছে ইউরেথ্রা, তারপরে হচ্ছে ইউরিন, তারপরে হচ্ছে জেনালেটিয়া, তারপরে জেনালেটিয়া ফিমেল, তারপর লার্নেক্স এন্ড ট্রাকিয়া, তারপরে রেসপাইরেশন, তারপরে হচ্ছে কফ, তারপরে হচ্ছে চোখে একটু ঘুম ঘুম আসছিল, এই জন্য দেখতে পারছি না। আচ্ছা, কফের পরে হচ্ছে এক্সপেক্টোরেশন, এক্সপেক্টোরেশন, তারপরে হচ্ছে চিস্ট, চেস্ট, তারপরে হচ্ছে ব্যাক, তারপরে হচ্ছে এক্সট্রিমিটিস, জি তারপরে হচ্ছে স্লিপ, তারপরে হচ্ছে চিল, জি, চিলের পরে হচ্ছে ফেভার, তারপরে হচ্ছে ইন্সপাইরেশন, পার্সপিরেশন। পাসপিরেশন, তারপরে হচ্ছে স্কিন, তারপরে হচ্ছে জেনালিটিস। জি ধন্যবাদ। যারা বলছেন তাদের দেখা যাবে একটা শিক্ষার আগ্রহ আসবে,
বলার আগ্রহ আসবে, আপনারাই আবার নতুন গ্রুপ করে আপনারা আরো 5 জনকে 10 জনকে শেখাতে পারবেন। এইভাবেই আমাদের হোমিওপ্যাথির উন্নয়ন ও প্রসার ঘটবে। জি, ধন্যবাদ ম্যাম, আপনাকে ধন্যবাদ। আজিবর স্যার, আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনি বলতে চাচ্ছেন, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথম আছে মাইন্ড, ভার্টিগো, হেড, আই, ভিশন, ইয়ার, হিয়ারিং, নোজ, ফেস। তারপর আছে মাউথ, টিথ, থ্রট, এক্সটার্নাল থ্রট, স্টোমাক, অ্যাবডোমেন, রেকটাম, স্টোল, ব্লাডার, কিডনিস, পোস্টেট গ্ল্যান্ড, ইউরেথ্রা, ইউরিন, genitalia, genitalia female, larynx and trachea, respiration, cough, expiration, ma'am, Expectoration. chest, back, extremities, sleep, chill, fever, perspiration, skin, general, Generative. হ্যাঁ, Generative. general, Generalities. test, okay. আমরা এই প্রোনাউন্সিয়েশন গুলা একটু নির্ভুল ভাবে শুদ্ধভাবে আমরা উচ্চারণ করার চেষ্টা করবো। আমরা বেশ কয়েকবার বললেই আমাদের এই নির্ভুল চলে আসবে, ভুল আর হবে না, আশা করেছি আমরা। আচ্ছা, অন্য আর কেউ কি বলতে চাচ্ছেন? অন্য আর কেউ, নাকি আমি নাম বললাম? এবার আমি বের করছি, বলা যাবে। জি বলেন। জি, জি শিক্ষা বলেন। হ্যাঁ, আবার চলে গেল। কাইন্ডলি একটুখানি। ও আচ্ছা, সালিমা ম্যাম বলেন, আপনি একটু মিউট করে ফেলেন, আপনি বের করেন সালিমা ম্যাম। আচ্ছা আচ্ছা, জি বলেন। মাইন্ড, ভার্টিগো, হেড, আই, ভিশন, ইয়ার, তারপরে হচ্ছে হিয়ারিং, নোজ, ফেস, মাউথ, টিথ, থ্রট, তারপরে এক্সটার্নাল থ্রট, স্টোমাক, অ্যাবডোমেন, রেকটাম, স্টুল, তারপরে কিডনি, প্রোস্টেট গ্ল্যান্ড, একুশে কি ইউরেথ্রা। উচ্চারণটা? ইউরেথ্রা প্রোস্টেট গ্ল্যান্ড, তারপর ইউরেথ্রা প্রস্রাবের যে নালটা, ইউরেথ্রা। আচ্ছা, জেনারেলি তারপরে জেনারেলিয়া ফিমেল। আচ্ছা, ইউরেথ্রা পরে ইউরিন আছে তো, ইউরেথ্রা, ইউরিন, জেনারেলিয়া। হ্যাঁ, ইউরিন, জেনারেলিয়া ফিমেল। তারপরে লার্জার অ্যান্ড larynx and trachea. ট্রাফিকা, রেসপিরেশন, তারপরে হচ্ছে কফ। আমার এখানে একটু সমস্যা হচ্ছে। এক্সপেকটেশন, ইস্ট, প্যান, তারপরে এক্সট্রিমিটিস, স্লিপ, তারপরে চিল,
শীটটা যাদের কাছে বই আছে বা নাই প্রত্যেকেরই এই শীটটা একটু বের করে নিলে কৌশলটা আমাদের মনে থাকবে। এখানে এই শীটটার মধ্যে সবগুলা কৌশল দেওয়া আছে, কিভাবে আমরা রুব্রিক খুঁজবো, রেপার্টরি থেকে কিভাবে রুব্রিক খুঁজবো, এইটা আমাদের প্রত্যেকের দরকার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। সেটা অনেক সুন্দর চেষ্টা করেছেন। সালিমা ম্যাম বলেন। সালিমা ম্যাম আছেন আমাদের সাথে? আসি ম্যাম। জি বলেন। বই নাই তো, আর আমি ওইটা বের করতে পারি নাই, আমি হয়তো একটু একটু করে বলতে পারবো। আচ্ছা বলেন। জি স্যার, ম্যাডাম প্রথমে হলো মাইন্ড, মাইন্ডের পরে হলো আই, তারপরে আই, তারপরে আছে হলো ইয়ার, তারপরে নোজ, তারপরে ফেস, ফেসের পরে আছে হলো মাউথ, তারপরে হলো টিথ, তারপরে হলো টাক, তারপরে ইন্টারনাল টাক, তারপরে আসছে হলো অ্যাবডোমেন, তারপরে আসছে হলো ম্যাম তো মনে করতে পারছি না। তারপরে গ্যাপ দিয়ে কি বলে যাব, সিরিয়াল মতো। জি, আপনি যেটা করেন। ও আচ্ছা, অ্যাবডোমেনের পরে রেকটাম, তারপরে আসছে হলো কিডনি, তারপরে কিডনির পরে আসছে আচ্ছা আচ্ছা আচ্ছা, সালিমা ম্যাম দেখি এলোমেলো হয়ে যাচ্ছে। এখন আপনি বললে অন্য নতুন যারা আছে তাদের কাছে এটা আবার তারা ব্রেনে বলুক। ঢুকে গেলে হ্যাঁ, সমস্যা। আমি আরো দু একবার শুনলে আমার হয়তো এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক আছে। আচ্ছা ম্যাম। জি, হ্যান্ড রাইজ করেছেন যিনি এমডি সোহাস সম্ভবত। জি, আপনি মাইক্রোফোনটা আনমিউট করে বলেন। আপনার নামটা কি সোহাস কিনা আমি বুঝতে পারছি না। হ্যান্ড রাইজ করেছেন যিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে বলছেন? আমি বরফ থেকে এমডি সুয়াদ ভুইয়া। ধন্যবাদ ম্যামকে আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। জি, এক নম্বর মাইন্ড মন, 2 নম্বর ভার্টিগো শিরোনয়ন, 3 নম্বর হেড মাথা, 4 নম্বর আই চোখ, 5 নম্বর ভিশন দৃষ্টিশক্তি, 6 নম্বর ইয়ার কান, 7 নম্বর হিয়ারিং শ্রবণ শক্তি, 8 নম্বর নোজ নাক, 9 নম্বর ফেস মুখমণ্ডল, 10 নম্বর মাউথ মুখ গহ্বর, 11 নম্বর টিথ দাঁত, 12 নম্বর থট গলনালী, 13 নম্বর এক্সটার্নাল থট বাহ্যবল দেশ, 14 নম্বর স্টোমাক পাকস্থলী, 15 নম্বর অ্যাবডোমেন উদর, 16 নম্বর রেকটাম তলতন্ত্র, 17 নম্বর স্টুল মল, 18 নম্বর হলো ব্লাডার মূত্রথলি, 19 নম্বর কিডনি মূত্রগ্রন্থি, 20 নম্বর প্রস্টেট গ্রন্থি, 21 নম্বর ইউরেথ্রা মূত্রগণ, 22 নম্বর ইউরিন মূত্র, 23 নম্বর জেনারেলিটিস জননেন্দ্রিয়, 24 নম্বর ফিমেল জেনারেলিটি স্ত্রী জননেন্দ্রিয়, 25 নম্বর লেভেন্স এন্ড ট্রাকিয়া শ্বাসনালী এবং কণ্ঠ, 26 নম্বর হলো রেসপিরেশন শ্বাসক্রিয়া, 27 নম্বর হলো কফ কাশি, 28 নম্বর এক্সপেকটেশন বয়রতা, 29 নম্বর চেস্ট বক্ষদেশ, 30 নম্বর ব্যাক পিঠ, 31 নম্বর এক্সট্রিমিটি হস্তপতি, 32 নম্বর স্লিপ নিদ্রা, 33 নম্বর কিল শীতার্থতা, 34 নম্বর ফেভার জ্বর, 35 নম্বর পারস্পরিশন গাম, 36 নম্বর স্কিন চর্ম, 37 নম্বর জেনারেলিটি সাধারণ লক্ষণ। ধন্যবাদ। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের রেপার্টরি রুব্রিক বের করতে আর কয়েকটা কৌশল শিখলেই আমরা বের করতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে আমাদের লাগবে, প্রত্যেকেরই রেপার্টরি বই লাগবে, বই দিতে তো সম্ভব না।
আমাদের কয়টা স্লাইড আছে ইয়েতে, কেউ একজন বলেন। আমি তো ফারুকি স্যারের ইয়েটা ফলো করি, ফারুকি স্যারের সম্ভবত 19টা স্লাইড আছে, আর আব্দুল খালেক খান স্যারের ইয়েটাতে সম্ভবত 18টা ইয়ে আছে, স্লাইড আছে। আজকে আমরা 10টা স্লাইড শিখলাম। এর মধ্যে আপনাদের কারো কোনো মানে প্রশ্ন বা কোথাও কোনো ডাউট থাকলে বলতে পারেন। কারো কি কোনো প্রশ্ন আছে? ম্যাম এইটা কি কেন্ট রেপার্টরি থেকে এই সিরিয়ালটা নেওয়া? না, ক্যান্ট রেপার্টরি থেকে, ক্যান্ট রেপার্টরিতে আছে কিনা আমার জানা নাই, তবে এটা যে শিটটা দেওয়া হচ্ছে এটা আব্দুল খালেক খান স্যারের শিট গ্রুপে দেওয়া হয়েছে। আর আমার কাছে আমি একই সেম কৌশলটা একই, প্রত্যেকে যার লেখায় করবেন একই। আমি ফারুকি স্যারের ইয়েটা ফলো করছি, ওইখান ওই স্যার যেভাবে আমাকে বলছি আচ্ছা ম্যাম, একই একই কথা লেখা। আচ্ছা। আচ্ছা, অন্য কারো কোনো প্রশ্ন, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারেন। আর আমরা নেক্সট ক্লাস কবে করতে পারি আপনারা বলেন? মঙ্গলবার দিনও ক্লাস আছে আমাদের, যে রূপরেখ খোঁজার যে ক্লাসটা শিখবো শিখাবো গ্রুপে। এখানে কে কে থাকতে চাচ্ছেন? যদি কেউ শিখবো শিখাবো গ্রুপে অ্যাড হতে চান, আমার নাম্বারটা একটু রাখবেন। নাম্বারটা